আচ্ছা তোমাদের শুরু করে দিই, বাকি যেটা আমাদের ওয়াটের ব্যবহার আছে এই জাতীয় বাক্য যদি চলে আসে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে তোমরা কি করবে, হোয়াট হোয়াট বসে যাবে। এটা কোন টেন্সে আছে? Present indefinite tense. হ্যাঁ, What is wanted by you? হোয়াট ইজ, তাহলে ইজ হবে এমনটা হবে। হ্যাঁ, এইভাবে একটা জিনিস মাথায় রাখো যে এগুলো বসে যাবে, ওয়ার্ড যদি থাকে তাহলে সরাসরি এটা বসে যাবে। আমরা পরের রুলস গুলোতে চলে যাই, আর অল্প কিছু রুলস আছে, আজকে হয়তো শেষ হয়ে যাবে, আজকে না হলে আগামী দিন নিশ্চয়ই। এছাড়াও মানে ভয়েস, মানে আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য যে ভয়েস দরকার সেটা অনেক আছে শেখার, কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য এগুলোই আশা করি এর বাইরে দরকার হয় না। এবার আমরা যেটা করব, এটা এই জাতীয় দুই একটা উদাহরণ গত দিন করিয়েছি, এটা আমরা তারপর আজকে করি, দেখি তোমরা পারো কিনা। I saw him playing cricket. এখানে কয়টা অবজেক্ট আছে বলো তো? কে পারে বলতে? অবজেক্ট কয়টা আছে? দুইটা অবজেক্ট আছে এখানে, হিমটা হচ্ছে ইনডাইরেক্ট আর হচ্ছে ক্রিকেট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, একটা ডাইরেক্ট হয়েছে। আর এই জাতীয় ক্ষেত্রে সব সময় তোমরা করবে কি, ইনডাইরেক্টটা নিবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জ করার সময় সব সময় ইনডাইরেক্টটা নিবে। ওকে, তাহলে কি হবে? He was seen by me, দিলে দিও, না দিলে না দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা করো তো, এটা বুসরা করো। I took him for a friend. I took him for a friend. He was taken by me for a friend. Was taken, এটাকে এইভাবে করো, was taken for a friend. For a friend by me. হ্যাঁ, এটা সামনে দিকে ভুল হয়ে যাবে না, অথবা মার্কস কেটে নেবে না, এটা জাস্ট এর জন্য, এটা মানে একটা অর্ডারটা ঠিক রাখার জন্য। এটা কি হবে? এটা ডাবল, এটা বলো তো কি হবে? এটা বর্ণালী বলো। প্র্যাকটিস করব। প্যাসিভ করো। He was given by me a flower. He was given a flower By me. by me. এরকম যদি হয় যে he teaches us math, এটা বলো তো, লুকাইয়া বলো, বলো he teaches us math.
আগে যেভাবে করলে ওই একই নিয়মে। হি টিচেস আস ম্যাথ, তাহলে কি হবে? উই আর taught math by him। কিন্তু এই জায়গাগুলোতে বাই হিম বারবার না দেওয়াই ভালো, না দেওয়া বাক্যগুলো খুবই ক্লামজি করে দেয়। এই জাতীয় বাক্যটা একটু পারো নাকি দেখো। I know that he did the work। এটা দুটো অংশ, হ্যাঁ। আর It is known to me that, বলবো স্যার? হ্যাঁ বলো। It is known to me। আচ্ছা, বলার আগে আমি একটা কথা বলে দিই যে এই পুরো অংশটাকে, হ্যাঁ, এই পুরো অংশটাকে ইট ধরবে, এই পুরো অংশটাকে ইট ধরবে। তাহলে আই নো ইট এটাকে একবার করবে, আর দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এইখানে খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট আছে আবার এখানে অবজেক্ট আছে, এটাকে আরেকবার করবে, দুইবার। হ্যাঁ বলো। অনেক সময় তোমরা ইট ইজ নট টু মি এটা মুখস্থ বলো, কিন্তু ইটটা কোথা থেকে, হ্যাঁ ইটটা কোথা থেকে আসছে জানছো না, কারণ ইটটা আসছে এই কারণে যে পুরো সাবঅর্ডিনেট ক্লজটাকে তুমি ইট ধরছো বলে। স্যার মাঝখানে তাহলে দ্যাটটা বসায় ওই ক্লজটা তো করতে পারবো, তাই না? হ্যাঁ দ্যাটটা বসে বাকিটা করতে পারবে। তাহলে আই নো ইট এটা কিভাবে হবে? ইট ইজ known to me that, known to me, নন টু মি। হ্যাঁ ইট ইজ নট টু, তাহলে বোঝা যাচ্ছে ইট ইজ নট টু মি এটা কোথা থেকে আসছে। আমরা কিন্তু অনেক সময় আই নো কে পেলে ইট ইজ নট টু মি করে দিই, এটা মুখস্থ হয়ে যায়। যে যদি বলা হয় ইটটা কোথা থেকে আসছে বলতে পারবে না, কারণ সাবঅর্ডিনেট ক্লজটাকে পুরোটাকে ইট ধরতে হয়। এজন্য I know it is known to me, তাহলে that বসে গেল। এবার that the work was done by him, the work was done by him। সুন্দর হয়েছে। তারপর দেখো এটাকে করো তো, বুশরা করো তো। he told me that he had done the work। এখানে যেমন আই নো, তুমি এটা ভাবতে থাকো, তার আগে খেয়াল করে দেখো এখানে আই নো পরে এখানে ইট অবজেক্ট, হ্যাঁ এটা খেয়াল করে রাখো। কিন্তু এইখানে দেখো হি টোল্ড মি, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট, তাহলে এখানে ইট আনার কোনো দরকার নেই। আর এই বাকিটা দ্যাট যখন করবে দ্যাট বসে যাবে, আর হি হ্যাড ডান দা ওয়ার্ক এটা একভাবে হবে। খুবই সাধারণ নিয়ম, শুধু দুইবারে করতে হবে, হ্যাঁ মানে টেনশন করার কিছু নাই। তাহলে হি টোল্ড মি এটাকে I had no I was told told that that the work the work had been done by him। yes, work had been done by him। এটা সুন্দর হয়েছে, এভাবে করবে। এটা নিয়ে মানে কোনো থাকার দরকার নাই যে এভাবে এগুলো হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের এখানে আরেকটা এই জাতীয় সেন্টেন্সে তোমরা একটা জিনিস পাবে, এভাবে একটা বাক্য পাবে পিপল সে। একটা জিনিস দেখো, এটা পিপল সে এটা মানেটা কি এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো পিপল সে এভাবে পাবে, অথবা এইভাবে তুমি বলবে। তোমরা ইংরেজি উপন্যাসগুলো পড়বে, দেখবে কথায় কথায় বলবে দে সে এভাবে বলবে। তো পিপল সে মিনিং হচ্ছে দে সে, পিপলের পরিবর্তে দে বলছে, মানে দেশে মানে লোকমুখে প্রচারিত, মানুষজন বলে, তারা বলে। তুমি দেখবে রাজনৈতিক বক্তব্য যখন দেয় তখন কথায় কথা বলে তারা বলে থাকবে, তারা কিন্তু জীবনে নাম বলবে না, কারো নাম বললে তো বিপদ। হ্যাঁ দেখবে যে বারবার বলছে তারা বলে। পিপল সে মানে মানে জনমুখে যেটা মুখে মুখে রটে আছে, জনশ্রুত। পিপল সে যখন বলবে তখন এই দেখো, হ্যাঁ এখানে এই অংশটাকে, তাহলে যদি এটাকে আমরা করি এভাবে করবে। হ্যাঁ বুঝে নাও, পিপল সে ইট, তার মানে এই যে এটাকে তোমরা, আমি তো একটু আগে শিখালাম যে সাবঅর্ডিনেট ক্লজটাকে পুরোটাকে ইট ধরবে। সাবঅর্ডিনেট ক্লজটাকে পুরোটাকে ইট ধরবে। হ্যাঁ তাহলে এটাকে তোমরা কি হিসেবে ধরবে? এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটাকে, এটাকে তোমরা পুরোটা ইট হিসেবে ধরো।
তাহলে এটা ইট হিসেবে ধরো। তাহলে পিপল সে ইট, পিপল সে ইট, এটাকে কিন্তু আমরা যেহেতু পিপল আমরা জনমুখে রটতেছে, এটাকে আমরা যদি আমরা এভাবে করি, ইট ইজ নন টু মি, একটু আগে যেমন করছিলাম, ইট ইজ said said, that না said by people, এইভাবে তোমরা করতে পারো, কিন্তু এটা কিন্তু খুবই বাক্যটা পচা শোনায়। এই জন্য আমরা করব কি, এই যে বাই পিপল এটুকু আর দিব না, ইট ইজ সেড বললেই তো হয়ে গেল জনমুখে সত্য। এই কারণ দেখো, এই পিপল বলতে যাদেরকে বোঝাচ্ছে, এটা তো মানে এটা তো কোনো ডেফিনিট কিছু না, এটা ইনডিফিনিট, যে জিনিসটা সার্টেন না, সেহেতু এই ওই আনসার্টেন যে কোনো কিছু ইট দিয়ে প্রকাশ করা যায়। তারপর ইট ইজ সেড বললে, ইট ইজ সেড বাই পিপল বললেও যা, ইট ইজ সেড বললেও তা, এবং না লোকে বলেছে, জনমুখে বলেছে, কথিত আছে ইট ইজ সেড, যার ফলে ইট ইজ সেড বাই পিপল দিলে ভুল হয়ে যাবে না, এই জন্য মার্কস নেবে না, তবে এটা এটা ইংরেজিটা ভালো ইংরেজি হয় না, এই অংশটুকু তোমার একটু ই করতে হবে। হ্যাঁ, এই অংশটুকু ভালো ইংরেজি না, তাহলে যার ফলে আমরা করব কি, আমরা পিপল সে যখন পাবো আমরা ইট ইজ সেড বাই পিপল, বাইটা আমরা দিব না, এটাকে আমরা জাস্ট প্যাসিভ করব যখন, তখন আমরা করব কি, ইট ইজ সেড। আর এই সেড উচ্চারণটা তোমরা মাথায় রাখবে, আমাদেরকে কিন্তু যখন আমরা সেড উচ্চারণ করি অনেক সময় এভাবে সেইড সেইড এভাবে উচ্চারণ করি, কিন্তু সেড এর উচ্চারণটা এটা না, সেড এর উচ্চারণটা হলো এটা, সেড, মনে থাকবে। said হ্যাঁ, ইট ইজ সেড, আমরা কিন্তু অনেক সময় আই আছে তো ওই জন্য একবার একটু টান টুন দিয়ে বলি, হ্যাঁ, আরবিতে এক আলিফ দুই আলিফের মতো করে ওইভাবে টান দিয়ে আমরা বলি, তো ইংরেজিতে সেড উচ্চারণটা ভালো হবে না, জাস্ট ইট ইজ সেড, ইট ইজ সেড, তাহলে কি হবে বলো তো, দ্যাট the lion is the king of forest, হ্যাঁ এটা এটা হবে, করো, এটা চেঞ্জ হবে না, হুম, মানে ওই দ্যাট এর পরে যে lion is the king of forest এটা চেঞ্জ হবে না, এটা কেন হবে না, ওটাই কেন থাকবে। কেন হবে না চেঞ্জ, এটা স্যার এটা তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর না, চিরন্তন হ্যাঁ universal হ্যাবিচুয়াল, এই হ্যাঁ টাইপের এটা কিছু কি? চিরন্তন সত্য, হ্যাঁ 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 চিরন্তন সত্য, ভেরি গুড, আমি শব্দটা শুনতে চাচ্ছিলাম, মানে এটা ট্রুথ, তাই না, রিয়েল, মানে হ্যাঁ লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, এইখানে ভয়েস চেঞ্জ করার জন্য যে এলিমেন্ট গুলো দরকার সেটা নেই, তুমি এখানে খেয়াল করে দেখো, এবার খেয়াল করো, আমি তোমাদের জিনিস দা লায়ন থেকে খেয়াল করো, আমি এখানে বুঝাই, দেখো দা লায়ন সাবজেক্ট, হ্যাঁ, এখানে কি অবজেক্ট আছে বাক্যে, না এটা না সাবজেক্ট কমপ্লিমেন্ট না, আমরা যেমন খেয়াল করো যে হি ইজ এ টিচার, এটা কি ভয়েস চেঞ্জ হবে, না হ্যাঁ এটা ভয়েস চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, বুঝা গেল, হি আর টিচার তো একই ব্যক্তি, তাহলে হি হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে লায়ন থেকে হলো ফরেস্ট, বুঝা গেল, তাহলে এই অংশটুকু পরিবর্তন হবে শুধুমাত্র, আর এখানে কারণ ভয়েস চেঞ্জ হওয়ার এলিমেন্টও নাই, তাছাড়া এটা ট্রুথ, এটা নিয়ে আসলে এটা ভয়েস চেঞ্জ হবে না, মানে বাকিটুকু হবে না, এই সামনেটুকু করলে হয়ে গেল। আচ্ছা আমরা এখন ইনফিনিটিভ নিয়ে কিছু করব, আবার কিছু প্রিপজিশন নিয়েও করব, আচ্ছা আমরা যদি এই টাইপের বাক্য নেই, দ্য ট্রাক রান ওভার দ্য বয়, আমি কিন্তু বলেছিলাম যে রান ওভার মানে তো চাপা দিয়ে দেওয়া, তাই না, চাপা দিয়ে দেওয়া, আমি বলেছিলাম যে এটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের ডেফিনেশনটা বলেছিলাম, মনে আছে কি বলো তো, গ্রুপ ভার্বের ডেফিনেশনটা আমি কি দিয়েছিলাম, গ্রুপ ভার্ব বলতে কি বুঝো তোমরা, গত দুই এক ক্লাস, verb plus preposition হ্যাঁ ভেরি গুড, ভার্ব প্লাস প্রিপজিশন, ভার্ব প্লাস প্রিপজিশন কি বলবো, গ্রুপ ভার্ব, তাহলে এখানে খেয়াল করে দেখো, গ্রুপ ভার্বের প্রিপজিশনটা বাদ দেওয়া যাবে না কোনোভাবেই, দেখো রান ওভার, রান ওভার মানে চাপা দেওয়া, হ্যাঁ, যদি এটাকে চেঞ্জ করে দাও মানে বাদ দিয়ে দাও তাহলে মিনিংটাই থাকবে না, তাহলে এটা যদি এটাকে বলো তো, এটা বলো বর্ণালী, বলো তো এটাকে বর্ণালী করো, এটাকে করো, বলো তো দা বয়, The boy, the boy, এখানে একটা ভুল আছে, হ্যাঁ, এটা ভুলটা হলো এটা, এটা ran ওভার হবে, the boy was
was run over by the truck. এটা এ হবে, হ্যাঁ, এটা এখানে ভুল আছে, এটা আচ্ছা তাহলে হবে the boy was run over by the truck. তারপরে আরেকটা করো তো, they looked at the poor man. বলো তো কি পারে এটা? The poor man was looked at by them. The poor man was at By them. এবার আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়ে কাজ করব। রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে যে কাজটা হয়, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ যে বাক্যগুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে হি হ্যাংড হিমসেলফ মানে ফাঁসি দিয়েছে। তো এখন এখানে এটা মাথায় রাখো, এটাকে হিমসেলফকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। তবে একটা জিনিস এখানে আমি বলে যাই, এই জিনিসগুলো তোমরা ভবিষ্যতে যদি কখনো ইংরেজি সাহিত্য পড়ো কিংবা ভাষা বিজ্ঞান পড়ো তখন এগুলো শিখবে। তাছাড়া আমাদের ব্যাকরণে এগুলো শেখাবে না। ব্যাকরণে সাধারণত কারেন্ট জিনিস, বর্তমানে প্রচলিত জিনিস নিয়ে ব্যস্ত। খেয়াল করে দেখবে এখানে দুইটা শব্দ, হিম আর সেলফ, হিমসেলফ। কিন্তু পরবর্তীতে প্রাচীনকালে যখন ইংরেজিটা, এখন তো ইংরেজি অনেক কনস্ট্রাক্টেড, এর আগেও ছিল কিন্তু ভিন্ন ওয়েতে, আগে থেকে অনেক শক্তিশালী হয়েছে ইংরেজি ব্যাকরণ। যেমন 1800 শতকের দিকেও যখন জেন্ডার পড়ানো হয়, এখন জেন্ডার কয় প্রকার পড়ানো হয়? 4 প্রকার, তাই না? জেন্ডারটা এখন তুমি দেখবে যে জেন্ডার আমাদের ব্যাকরণে 4 প্রকার পড়া হচ্ছে। কি কি জানো তোমরা বলো তো? ম্যাসকুলাইন, ফেমিনাইন, হ্যাঁ, নিউট্রাল, কমন। হ্যাঁ, নিউট্রাল, কমন, 4টা জেন্ডার পড়া হয়। কিন্তু এই যে 1800 শতকের দিকেও যে বইগুলো, বাক্সার ভাইলের যে বইগুলো আছে যেগুলো আমরা পড়েছি সেগুলো দেখবো জেন্ডার 2 প্রকার ছিল, ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডার ছিল, কমন জেন্ডার কোনো ধারণা ছিল না। তো এই জিনিসগুলো কিন্তু কালে কালে পরিবর্তন হয়, হ্যাঁ, কালে কালে পরিবর্তন হয়। তেমনি ভাবে এই হিমসেলফ তুমি দেখো, অথবা হারসেলফ, এখানে খেয়াল করে দেখো দুটো শব্দ, এগুলো কিন্তু দুইটা শব্দ আকারে ছিল। কিন্তু পরবর্তীতে যেটা করা হলো, এইটাকে একটা নতুন মাত্রা দেওয়া হলো। বারবার যে শব্দটা ব্যবহার হবে সেটাকে কম্পাউন্ড করে দিবি। কম্পাউন্ড করা 3 ভাবে কম্পাউন্ড গুলো কাছে কাছে আসে। দেখো এখানে হারসেলফ লিখতো আগে, কিন্তু হিমসেলফ এভাবে লিখতো, হারসেলফ এভাবে আলাপ ফাঁকা ফাঁকা করে লিখতো। কিন্তু পরবর্তীতে বারবার বহুর ব্যবহৃত হয়ে মানে হওয়ার কারণে এটা কাছে চলেছে। যেমন মনে করি ইংরেজি তার একটা শব্দ তোমরা জানো, ফরগেট। ফরগেট মানে কি? ভোলা না? কিন্তু ফরগেট শব্দটা খেয়াল করে দেখেছো, ফর আর গেট। এর আগে আমরা গ্রুপ ভার্বে কথা বলছিলাম। গ্রুপ ভার্বে আমরা সাধারণত দেখি কি, যে দেখো ভার্ব প্লাস প্রিপোজিশন, হ্যাঁ, কিন্তু এইখানে খেয়াল করে দেখেছো ফরগেটে খেয়াল করেছো প্রেপ প্লাস ভার্ব, এগুলো হয়, হ্যাঁ, এগুলো কিন্তু কালে কালে চেঞ্জ হয়। যার ফলে এই এবং 200-300 বছর আগেই যখন ফরগেট লিখতো এভাবে লিখতো, এটা তখন একটা শব্দ হয়ে যায়নি। যে শব্দটা বারবার ব্যবহৃত হতে থাকবে এবং যেটা ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে যাবে, সে দুটো শব্দ একটা শব্দে পরিণত হবে, অথচ এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। তেমনি ভাবে এই হিমসেলফ, হারসেলফ এগুলো কালের, ইয়োরসেলফ এগুলো কালচক্রে এগুলো কাছে এসেছে দিয়ে মনে হচ্ছে একটা শব্দ। আসলে এটা মোটেও একটা শব্দ না, মানে এটা দুইটা শব্দ, এগুলো কম্পাউন্ড, কিন্তু এখন এগুলো প্রোনাউন হয়ে, মানে এখন আসলে এগুলো তর্কাতীত যে এগুলো এভাবে ব্যবহৃত হচ্ছে, কারেন্ট ইউজ আমরা করছি। ভবিষ্যতে যে এটা ইউজ করবে এর কোনো মানে নেই। আর্কেক বলে একটা টার্ম পাবে তোমরা, আর্কেক মানে ওল্ড, মনে থাকবে, আর্কেক মানে হলো ওল্ড, যে জিনিসটা ওল্ড হয়ে গেছে। অবসোলেট আরেকটা হলো অবসোলেট, মানে হলো ইনভ্যালিড, হ্যাঁ, অথবা মানে লেস ইউজড,
এই শব্দগুলো তোমরা মাথায় রাখবে। আমি সাধারণত অ্যান্টোনিম সিনোনিম এভাবে পড়াই না, ওকে যখন পড়াবো তখন আরো বুঝবে যে এগুলো কিভাবে ইউজ হয়, অ্যান্টোনিম কিভাবে ইউজ হয়, সিনোনিম কিভাবে ইউজ হয়। তো আর্কেক এর এগুলো দেখবে ওল্ড, অবসোলেট, ইনভ্যালিড, লেস ইউজড। তো এইগুলো এখন হিমসেলফ, হারসেলফ এগুলো অবসোলেট হয়ে গেছে আমাদের কাছে। ফরগেট এটা অবসোলেট হয়ে গেছে। এখন আমরা যে প্যাটার্নের ব্যাকরণ পড়ছি ভবিষ্যতে হয়তো এটাকে অবসোলেট বলবে অনেকে, যেটা অবসোলেট হয়ে গেছে। আচ্ছা এখানে খেয়াল করো, তো হি হ্যাংড হিমসেলফ। এখন এখানে যখন হয় তো আমাদেরকে এইভাবে শেখানো হয়। আচ্ছা এটাকে আমি আবার নতুন ভাবে নিই বোর্ডটা। দেখো হি হ্যাংড হিমসেলফ হয় আমাদেরকে কিভাবে শেখানো হয় জানো, যে বলা হয় হি থেকে যাবে, টেন্স অনুসারে অজ আসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর বাই এর পরে হিমসেলফ হবে। হ্যাঁ এভাবে আমাদের শেখানো হয়, কিন্তু আসলে সঠিক ব্যাখ্যা এটা না। এটা এভাবে তুমি দিয়ে দিলে তুমি মার্কস পেয়ে যাবে, এইভাবে সমস্যা নাই। কারণ তুমি কতটুকু গ্রামার জানো কি জানো না এটা কখনোই এক্সামে দেখা হয় না। তুমি সঠিক অ্যান্সার দিতে পেরেছো, দ্যাটস ইট, তুমি মার্কস পেয়ে যাবে। কিন্তু ব্যাখ্যাটা এভাবে না। এটা যে দুইটা শব্দ, হিম আর হিমসেলফ যে দুইটা শব্দ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি একটু তোমাদের এটাকে ভেঙে দিই যেন পরবর্তীতে হিমসেলফ এইভাবে নাও। আমি বললাম প্রাচীনকালে দুইটা শব্দ ছিল এটাকে। তাহলে এই হিমটাকে সাবজেক্ট করো। এই সাবজেক্ট দেখো কি চলে গেল, দে ওয়াজ এন্ড বাই। এই যে এইবার এই হিটা এখানে চলে আসবে, দিয়ে হয়ে গেল হিম, আর সেলফ যেখানে ছিল ওখানে বসে গেল। বোঝা গেল? এটাও সাধারণ নিয়ম। কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেছে তো, আর আমাদের ব্যাকরণ বিদ্যা তো আসলে ওইভাবে অত মানে ভাষা তাত্ত্বিক না, যার ফলে ব্যাকরণ বিদ্যা এইভাবে ভাষাটাকে ব্যাখ্যা করতে পারে না। ওরা মানে কিছু ব্যাকরণ পড়ে শিখেছে, ভাষার উৎপত্তি কিংবা সিম্যান্টিক্স নিয়ে দুর্দান্ত নলেজ এটা নেই। কিন্তু তোমরা অবশ্যই এইভাবে হিমসেলফ লিখবে না বর্তমানে, কারণ এটা অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা বোঝানোর জন্য আমি বুঝালাম। তাহলে বুঝাচ্ছ এটা কোনো ব্যতিক্রম নিয়ম না। ওই সেলফটা ওখানে বসিয়ে রাখো, কিন্তু হিমসেলফ যেহেতু হিম হচ্ছে, যার ফলে এটা হচ্ছে না। যেহেতু এটার নাম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে বলো তো? যেটা রিফ্লেক্ট করে, যেই অবজেক্ট রিফ্লেক্ট করে সাবজেক্টের দিকে চলে যাবে। দেখো এই সেলফটা চলে যাচ্ছে হিয়ার দিকে, এজন্য এটা হচ্ছে মাইসেলফ, আওরসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, যতগুলো তুমি সেলফ দিয়ে পাবে সবগুলো চলে যাবে। ঠিক আছে, এটা হলো এভাবে। আজকে আরেকটা করি, এটা কতদিন পড়িয়েছি তারপরও পড়াই। এটা হলো, এটাকে বলে ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর এই ভার্বটাকে বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। যদি অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, দে মেড মিটা বাদ দাও, ক্যাপ্টেনটা মনে করো নেই, স্যার কি ভার্ব? ফ্যাক্টেটিভ। হ্যাঁ আমি লিখে দিচ্ছি এখানে, ফ্যাক্টেটিভ। এটা গুড ভার্ব। হ্যাঁ ফ্যাক্টেটিভ ভার্ব। হ্যাঁ গতদিন বলেছিলাম, এটা ভুলে গেছি। ফ্যাক্টেটিভ ভার্ব এটা হলো, ভুলে গেছে। হ্যাঁ অল্পতে মেমরি, ওই শর্ট মেমরি হয়ে গেছে। হ্যাঁ এখন দেখো ক্যাপ্টেন, এখানে মনে করো এই বাক্যটা এরকম, বাক্যটা মনে করো দে মেড মি। এখানে দেখো, খেয়াল করে দেখো এইখানে বাক্যে সাবজেক্ট আছে। খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, স্ট্রাকচার আছে। কিন্তু স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস এটা ভার্ব ট্রানজিটিভ ভিটি, প্লাস ও বি যে অবজেক্ট আছে, কিন্তু মিনিং কমপ্লিট না। স্ট্রাকচার সব সময় যে মিনিং কমপ্লিট দিবে তা না। এই স্ট্রাকচার দেখো এখানে মি, এখানে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। হ্যাঁ এখানে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, কি বলে রে শ্রোতার, যে দে মেড মি হোয়াট, এরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে। মেড মি হোয়াট এরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে। হ্যাঁ এই অ্যানসারটা দিচ্ছে কে? ক্যাপ্টেন। তার মানে এখানে খেয়াল করে দেখো এই অবজেক্ট, মিটা তো অবজেক্ট। হ্যাঁ আর এই অবজেক্টের অর্থ কমপ্লিট করছে কে? ক্যাপ্টেন। তাহলে এর নাম হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এটার নাম হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, মাথায় রাখো। হ্যাঁ তাহলে এটার নাম যেহেতু অবজেক্ট, এটাকে ফ্যাক্টেটিভ অবজেক্ট বলে না? হ্যাঁ শুনো আমার কথাটা শুনে নাও আগে।
এই ক্যাপ্টেনটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। মাথায় রাখো, তোমরা লিখে রাখো, যে ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে সেই ভার্বকে বলবে ফ্যাক্টেটিভ ভার্ব। তার মানে এইখানে ফ্যাক্টেটিভ ভার্ব হলো মেড। যে ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, এই ক্যাপ্টেন অবজেক্ট কমপ্লিমেন্ট, হ্যাঁ, তা সেই ভার্বকে বলবো ফ্যাক্টেটিভ ভার্ব, আর সেই অবজেক্টকে বলবো ফ্যাক্টেটিভ অবজেক্ট। বুঝা গেল? এই যে এই ক্যাপ্টেনটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা ক্লিয়ার। আবার বুঝে নাও যে মেডটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব আর ক্যাপ্টেনটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। বুঝা গেল? ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ালাম আমরা, রিফ্লেক্সিভ প্রোনাউনে ভার্বটা হলো রিফ্লেক্সিভ ভার্ব আর প্রোনাউনটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তো আমরা এটাকে করি। আচ্ছা, দেখো they made me captain, তাহলে আমরা আই দিয়ে করব। কি হবে? I was। তোমরা এই জাতীয় জিনিসগুলো বারবার প্র্যাকটিস করে করে এসএসসি পর্যন্ত যেটা হয়েছে, তোমাদেরকে বারবার বিভিন্ন গাইড থেকে প্র্যাকটিস করিয়ে করিয়ে মুখস্থ করিয়ে দিয়েছে উদাহরণগুলো। যার ফলে গ্রামারে পুরো স্বচ্ছতা না থাকলেও মার্কসটা পেয়ে যাচ্ছ। আর অ্যাডমিশনে যে যেটা একবারে বিড়ম্বনা হয়ে যায়, একবারে ভালো বিপদ হয় অ্যাডমিশনে যে। আচ্ছা, তাহলে এটা তোমরা দেখো, I was made captain by them। বুঝা গেল? এমন এভাবে হবে। ঠিক আছে, তো আজকে ডিটেলস আলোচনা করব না, আরেকদিন আমাদের লাগবে। কগনেট অবজেক্ট করব, ইনফিনিটিভ দিয়ে করব, আমাদের জিরান কম্বিনেশন দিয়ে করব, আর কিছু শব্দ আছে সেগুলো দিয়ে আমরা করলে মোটামুটি শেষ হয়ে যাবে কালকে, মানে আগামী দিন, আগামী শনিবার অবশ্যই এটা শেষ হয়ে যাবে ভয়েস। হ্যাঁ, ভয়েস শেষ হয়ে যাবে। আজকে যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারো, আজকে যদি তোমার প্রশ্ন থাকে করতে পারো। আছে কোনো প্রশ্ন? আর ভিডিওগুলো বারবার দেখো, বুঝে যাবে। কোনো প্রশ্ন থাকলে তখন করবে। ঠিক আছে, তো ভালো থেকো তাহলে তোমরা।